আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। টাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। মেয়রের শপথ আয়োজনে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থগিত করেছেন চলমান আন্দোলন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র প্রতিনিধির পদত্যাগ দাবি করেন তিনি। জনভোগান্তির কারণে ক্ষমাও চেয়েছেন ইশরাক হোসেন। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাদখোলা গাড়িতে চড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তরুণ এই নেতা। বিরতিহীন আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দাবি পূরণে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ইশরাক। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক হোসেন। বলেন ২ ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। বর্তমান সরকারের ভেতরে যেই ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এর আগে বুধবার থেকে বিরতিহীন এই আন্দোলন সকাল থেকেই ভিন্ন মাত্রা পায়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত ইশরাকের শপথের দাবিতে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এখন শপথ পড়াতে গড়িমসি করলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এদিকে তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। ২ দিন সেই রিটের শুনানি হয়। ২টি যুক্তিতে রিটটি খারিজ করে দেয় আদালত। প্রথমত, যিনি জনস্বার্থে রিটটি করেছেন তিনি সংক্ষুব্ধ ব্যক্তি নন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন সাবেক মেয়র তাপস অথবা নির্বাচন কমিশন, যা তারা করেননি। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের যে আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। রাজনৈতিক উদ্দেশ্যেই ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন সেজন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবীরা। উপদেষ্টা যিনি আছেন
তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। চলতি বছরের ২৭শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপর তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় বর্তমান সরকারকে সমর্থন অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দলটির। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যেসব উপদেষ্টাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদেরকেও পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। তামজিদ সুমনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক সংকটসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এখন সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মনে করে বিএনপি। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ বলেন, বুধবার নিরাপত্তা উপদেষ্টা তার নাগরিকত্ব বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেজন্য তার পদত্যাগ করা উচিত। আর যেসব উপদেষ্টার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অবিলম্বে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি মনে করে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে মনে করে না দেশের জনগণ। জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত দিনভর ছাত্রদলের টানা অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার নবম দিনে তার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে আবারও ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয় শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত। সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে তার আদর্শিক সাম্য হত্যা বিচারের দাবিতে সামিল হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ইন্টারিম সরকার অতি দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত না করে ছাত্রদল আর বৃহত্তর কর্মসূচিতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন। আমাদের 3 দফা যে দাবি, নিরাপদ ক্যাম্পাস, সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভিসির পদত্যাগের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি। টানা 7 ঘন্টার বিরতিহীন অবস্থান কর্মসূচিতে শাহবাগ মোড়ের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে তৈরি হয় তীব্র যানজট।
দুর্ভোগে পড়ে রোগী ও তাদের স্বজনরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠেছে। এ বিষয় নিয়ে আলোচনা করতেই যমুনায় যান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে কাজ করতে পারবেন না প্রধান উপদেষ্টা এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক ডাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই আহ্বান জানানো হয়। পরে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ। বৈঠকে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় জাতীয় স্বার্থে স্পর্শকাতর এ বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বানও জানান জামায়াত আমির। তিনি বলেন, সংকটে ইতিবাচক ভূমিকাই কেবল জাতিকে উপকৃত করবে। জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা সহ 3 দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় প্রতিবাদ মিছিল শেষে তারা এ দাবি জানান। বলেন, উপদেষ্টা পরিষদে 2-3 জন সদস্য আছেন যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। অবিলম্বে তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। তাদের আরও দাবি, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত জুলাই প্রক্লেমেশনের কোনো খবর নাই। যে বা যাহারা বা যে সংগঠন, যে দল এই ঐক্যে বিনষ্ট ঘটাবেন, বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আপনাদেরকে আবার বিতাড়িত করে ওই দিল্লিতে পাঠিয়ে দিবে। 5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেয়াদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে। এতে আওয়ামী লীগের সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 24 জন রাজনৈতিক নেতা, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, 19 জন অসামরিক কর্মকর্তা সহ 626 জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকা সেনানিবাসে আশ্রয় নেয়। পরে বিভিন্ন সময় এদের মধ্যে বেশ কয়েকজন আটক হলেও বেশিরভাগই গা ঢাকা দিতে সক্ষম হন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের সময় হলফনামা দাখিল করা সম্পদের বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসেবে গরমিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, 2008 সালের নির্বাচনী হলফনামায় প্রায় 22 একর সম্পত্তির তথ্য গোপন করেছেন শেখ হাসিনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন দুদক চেয়ারম্যান। 40 শতকেরও বেশি। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। 21 একর 91 শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি। অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন 18,10,154 টাকা। দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার ব্যবহৃত 1,93,20,000 টাকা মূল্যের একটি গাড়ির তথ্য গোপন করা হয়েছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান।
তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় 1,93,20,000 টাকা, এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। এদিকে সকালে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর মোয়াজ্জেম হোসেন জানান, গণ অভ্যুত্থানে ছাত্র ও ছাত্র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে বলে আমি মনে করি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কাউন্সিল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই খসড়ার অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এর আগে অধ্যাদেশটির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চালাকি সবাই বোঝে, শুধু তিনি নিজে বোঝেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের বাংকুয়েট হলে খুলনা বিভাগীয় বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায় না, তবে নির্বাচন নিয়ে কথা বললেই সরকার বলছে সময় লাগবে। জুন না ডিসেম্বরে নির্বাচন হবে তা পরিষ্কার করে জানাতে আহ্বান জানান তিনি। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাভারে অনুমোদনহীন রেলিক সিটি নামের হাউজিং কোম্পানিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এ সময় হাউজিং কোম্পানির কার্যক্রম বন্ধ ঘোষণা ও মালিককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় কমলাপুর এলাকার ওই হাউজিং কোম্পানিতে অভিযান চালায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সর্দার। এ সময় হাউজিং কোম্পানির নিবন্ধন না থাকায় রেলিক সিটির অবৈধ স্থাপনা ও বিলবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি জানান, কোনো ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বাণিজ্য সংগঠন বিধিমালা 2025-কে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংগঠনটি বলছে, দীর্ঘ 31 বছর পর ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী যুগোপযোগী বিধি প্রণয়ন আগামী প্রজন্মের কাছে মাইল ফলক হয়ে থাকবে। এই বিধি আগামীতে এফবিসিসিআই সহ দেশের সকল বাণিজ্য সংগঠন দখলদার মুক্ত হয়ে সক্রিয়তা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে 3.5 কোটি ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করবে। তারা বলেন, এই বিধিমালার অধীনে এফবিসিসিআই প্রশাসক খুব শিগগিরই নতুন নির্বাচনের পদক্ষেপ নেবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। পাইরেসি বন্ধ করতে সরকারকে নতুন বিধিমালা প্রণয়ন সহ তা কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান জানান কোঅপ সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল। বলেন, বর্তমানে যে ক্রান্তিকাল চলছে তা সমাধানে ব্যবস্থা না নিলে এই খাত ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টারে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅব আয়োজনে আইসিসিবি এক্সপো 2025-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান বলেন, মিডিয়া ইন্ডাস্ট্রিকে টেকসই করতে হলে এই খাতকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে। সকল স্টেক হোল্ডার ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিলে এই খাতের উন্নয়ন করা সম্ভব। মেলায় দেশি বিদেশি মিলিয়ে প্রায় 100টির মতো কোম্পানি অংশগ্রহণ করে। 24শে মে পর্যন্ত চলবে এই মেলা। এদেশে আমাদের যে কেবল টিভি সেক্টরের বিদ্যমান যে সমস্যা, অন্যতম সমস্যা পাইরেসি, সেই পাইরেসি সমূলে নির্মূল করা একমাত্র ওনার পক্ষেই সম্ভব। আমরা চাই উনি একটি জোরালো পদক্ষেপ নেবেন, যেহেতু রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান, একই সাথে বিটিআরসির সাথে সংশ্লিষ্ট কেবল অপারেটর এবং টেলিভিশন চ্যানেল, আমরা যুগপৎ কাজ করব, সেই সাথে স্যাটেলাইট কোম্পানি আমাদেরকে সহযোগিতা করবেন। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি আমাদেরকে একটা ভাইব্রান্ট মিডিয়া ইন্ডাস্ট্রিকে এস্টাবলিশ করতে হয়, তাহলে এই ইন্ডাস্ট্রির
ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটির দিকে তাকাইতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার জন্য প্রয়োজনে যেসব পলিসি চেঞ্জেস দরকার, যেসব স্ট্র্যাটেজিক চেঞ্জের দরকার, সেটাকে করতে হবে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সংস্কার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে এনবিআরের প্রধান কার্যালয়ে দিনভর অসহযোগ ও অবস্থান কর্মসূচিও পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনে মুখে 2 দিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেনি চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর্মকর্তাদের দাবি সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে। গত 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে 2টি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। এবারে প্রবাসের খবর। সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে জেদ্দা কনসুলেট। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, উদ্যোগের অংশ হিসেবে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাইদ ইব্রাহিম, ইমাদ মোহাম্মদ এবং চেম্বারের প্রতিনিধিরা যোগ দেন। বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনায় 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। ভিসা প্রক্রিয়া দালাল মুক্ত ও সাশ্রয়ী করতে ভিসা সত্যায়িত করার উদ্যোগ নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। তাছাড়া কাজের জন্য ফ্রি ভিসায় কুয়েত যাওয়া বেআইনি বলে সতর্ক করা হয়েছে। কুয়েত থেকে আলামিন সরকারের পাঠানো রিপোর্ট। অসাধু দালাল চক্রের খপ্পরে পড়ে স্বপ্নভঙ্গ হয় কুয়েত যেতে চাওয়া বাংলাদেশিদের। ভিসা যাচাই বাছাই করতে না পেরে দালালদের খপ্পরে পড়েন তারা। তাছাড়া কাজের কথা বলে দালালদের মাধ্যমে ফ্রি ভিসায় কুয়েতে যান অনেকেই। ফ্রি ভিসায় কুয়েতে আসার পর অনেকে কফিল পান না, সুযোগ থাকে না ভিসা মেয়াদ বাড়ানোর। এমন ভিসা বেআইনি হওয়ায় পুলিশের অভিযানে দেশে ফিরতে হয় প্রবাসীদের। ভিসা প্রক্রিয়া দালাল মুক্ত করার মাধ্যমে প্রবাসীদের স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের কোনো ভিসা দিতে হলে তা দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করার নিয়ম যুক্ত করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এখানে বাংলাদেশি প্রবাসী যারা আসছেন কুয়েতে কোনো মালিকের বাসায় কাজ করার জন্য, আমরা জানি 2 রকম ভিসা এখানে আসে। একটা কোম্পানি ভিসাতে আসেন, আর হচ্ছে ব্যক্তিগত কারো বাসায় হয়তো গৃহকর্মী হিসাবে, ড্রাইভার হিসেবে বা কুক হিসেবে অনেকে আসেন এখানটাতে। তো যারা ব্যক্তিগত এরকম কোনো মালিকের বাসায় কাজ করার জন্য আসছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রতারিত হওয়ার সংখ্যাটা বেশি। কারণ তারা যে ভিসাগুলো আনছেন, কার কাছ থেকে আনছেন, সেটা বৈধতা আছে কিনা সেগুলো তারা যাচাই করতে পারছেন না। বাংলাদেশ দূতাবাসের এমন চিন্তাকে সাধুবাদ জানান সাধারণ প্রবাসীরা। যে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যে কোনো কুয়েতি বা যার আন্ডারে কাজ করবে, যে স্পন্সর হবে, তাকে গিয়ে ওই জায়গাতে ভিসাটা সত্যায়িত করতে, এমনকি কন্ট্রাক্ট পেপার সাইন করতে হয়, যে তার সম্পর্কে সকল তথ্যগুলো দিতে হয়। বাংলাদেশ দূতাবাসের ভিসা সত্যায়িত করার উদ্যোগে কুয়েতে ভিসা পাওয়া সাশ্রয়ী হবে বলে মনে করছেন প্রবাসীরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।